আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্যমন্ত্রী আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সাংবাদিক হিসেবে আমরা যখন কোনো সরকারের ভালোর জন্যই তার ভুল ত্রুটিগুলো তুলে ধরি, প্রত্যেকটি সরকারই আমাদেরকে তার শত্রু মনে করে। এখন এই মুহূর্তে যে কথাগুলো বলবো সেই জায়গা থেকেও বিএনপি সরকার আমাকে শত্রু মনে করতে পারে, আমার বিরুদ্ধে অনুধর্ম ব্যবস্থা নিতে পারে। ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্য এবং দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং একই সঙ্গে ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর মাত্র কয়েক ঘন্টা সফরে যখন কিনা বাংলাদেশে আসতে যাচ্ছেন, আপনারা জানেন যে তিনি 29 জুলাই বৃহস্পতিবার আসছেন, তার আসার ঠিক আগ মুহূর্তে একের পর এক অনেকগুলো ঘটনা ঘটে গেল। একটু সমীকরণগুলো মেলানোর আমাদের মনে হয় প্রয়োজন রয়েছে এবং সেই সমীকরণের মধ্য দিয়ে অবশ্যই প্রশ্ন উঠতে পারে, প্রধানমন্ত্রীর চেয়ারে আসলে কে রয়েছেন? তারেক রহমান রয়েছেন নাকি অন্য কোনো অদৃশ্য শক্তি রয়েছে? তারেক রহমানকে সামনে রেখে পেছন থেকে কারা খেলছে, কারা তাকে বিপদে ফেলতে চাইছে? আমি এক এক করে কয়েকটি ঘটনা বলি, সংক্ষেপে। নাম্বার 1, যখন কিনা রাষ্ট্রপতি পদে বিএনপির শীর্ষ নেতৃত্বে যারা রয়েছেন, ওর খাওয়া রাজনীতিবিদ হিসেবে যারা চিহ্নিত, যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ডক্টর আব্দুল মঈন খান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম উচ্চারিত হচ্ছে, এমনকি একই সঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, যাকে কদিন আগে জাতিসংঘের স্থায়ী দূত হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ সরকার, সেই আইরিন খানের নাম উচ্চারিত হচ্ছে। তখন হঠাৎ করে আমরা দেখলাম যে ইত্তেফাকের মতো পত্রিকায় ডক্টর ইউনূসকে নিয়ে রাষ্ট্রপতি পদে তার সম্ভাবনা নিয়ে মোটামুটি বিশাল একটি রিপোর্ট করা হয়েছে এবং এটি নিঃসন্দেহে টেবিল স্টোরি। কিভাবে টেবিল স্টোরি আমি বলছি, তাহলে প্রশ্ন হচ্ছে যে এই মুহূর্তে ডক্টর ইউনূসের নামটি এইভাবে ছড়িয়ে দিচ্ছে কারা? ইত্তেফাক লিখছে, ক্ষমতাসীন দল বিএনপির অভ্যন্তরীণ সমীকরণ ছাপিয়ে এই পদে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ও সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসায় রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। কোথায় আলোচনার কেন্দ্রবিন্দুতে এলো? আলোচনার কেন্দ্রবিন্দু ছিল কয়েক মাস আগ পর্যন্ত, এবং আমি নিজেও সন্দেহ প্রকাশ করেছি যে তিনিও হতে পারেন বা তিনি হওয়ার জন্য আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ইত্তেফাকের এক অংশে বলা হচ্ছে যে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, খেয়াল করুন, রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাষ্ট্রপতির মতো আলংকারিক পদে ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম আসার পেছনে রয়েছে তার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও রাজনৈতিক নিরপেক্ষতা। 2024 থেকে 2026 সাল পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে সফলভাবে দায়িত্ব পালনের পর বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে এবং কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে তার মতো ব্যক্তিত্ব বড় ভূমিকা রাখতে পারেন বলে মনে করছেন অনেকে। সেই অনেকেটা কে? কোন বিশ্লেষক, কোন বিশেষজ্ঞের নাম তো এখানে কোট করা হয়নি। কারা এমনটা মনে করছেন? এই জন্য বলছিলাম টেবিল স্টোরি। নিশ্চয়ই এই স্টোরিটা কেউ করিয়েছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস নিরপেক্ষ? বিএনপি নিজেই মনে করেন নিরপেক্ষ। বিএনপি তো সাম্প্রতিক সময় একাধিকবার বলেছে গণভোট ইস্যুতে, জুলাই সনদ ইস্যুতে, যে আমরা সবকিছু মেনে নিয়েছিলাম, তার কারণ ইলেকশন না দেওয়ার একটি গন্ধ পাওয়া যাচ্ছিল, ষড়যন্ত্র হচ্ছিল, আমরা মেনে নিতে বাধ্য হয়েছিলাম যাতে নির্বাচনটি সঠিক সময় হয়। তাহলে সেই ষড়যন্ত্রের মূলে কে ছিলেন? ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসই তো নিরপেক্ষ নন। তিনি বিশেষ একটি গোষ্ঠীকে আশ্রয় দিয়েছেন, প্রশ্রয় দিয়েছেন, মব রাজত্ব কায়েম করেছেন, দুর্নীতি থেকে শুরু করে এমন কোনো কাজ হয়নি তার 1.5 বছরে। তিনি আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন এবং অর্থনৈতিকভাবে পুরো পণ করে দিয়ে গেছে। সে কথা এখন রাজনৈতিক বিশেষজ্ঞরা শুধু নয়, অর্থনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিএনপিও সেটি এখন বলতে বাধ্য হচ্ছে। তাহলে কেন ইউনূসের নাম এভাবে
ছড়িয়ে দেওয়ার একটি চেষ্টা, আলোচনায় নিয়ে আসার চেষ্টা, এবং বিএনপির শীর্ষ নেতৃত্বে রাজনীতিবিদ হিসেবে যারা রয়েছেন তাদের নিয়েও তো কোনো প্রশ্ন নেই। তাদেরকে ছাপিয়ে কেন ডক্টর ইউনূসের নাম আসবে, বা বিএনপি বা কেন তাকে রাষ্ট্রপতি পদে বসাবে? নাম্বার 2, একটু মেলান। শাপলা চত্বর মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 41 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। সেই অভিযোগপত্র নিয়ে যখন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ HRW তারা বিবৃতি দিল বুধবারই, যে তারা বলছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারিক প্রক্রিয়া আন্তর্জাতিক আইনি মানদণ্ড পূরণে ব্যর্থ হচ্ছে, এবং শাপলা চত্বর হত্যা মামলায় যে অভিযোগপত্র দেওয়া হয়েছে সেটাকে কেন্দ্র করে বলছে যে এই ধরনের বিচারিক প্রক্রিয়া ভুক্তভোগীদের ন্যায় বিচার থেকে বঞ্চিত করতে পারে, আইনের শাসন দুর্বল করতে পারে এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মামলার ঝুঁকি তৈরি করতে পারে। এই যে একটা স্ট্রং স্টেটমেন্ট তারা দিল, ঠিক তার পরপরই মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে এই মামলায় আটক করা হলো। এবং যখন কিনা তিনি মঞ্চ 71-এর যেই ঘটনা ঘটেছিল, মব ক্রিয়েট করা হয়েছিল আমাদের উপরে, সেই মামলায় হাজিরা দিতে গেছেন, সেখানে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন শাপলা চত্বর হত্যাকাণ্ড মামলায়, সেইখানে তিনি সেই প্রসঙ্গে বলছিলেন যে আমি প্রয়োজন আত্মসমর্পণ করব রোববার বা 2-1 দিনের মধ্যে তিনি আত্মসমর্পণ করবেন, সেই ঘোষণা দিলেন তার আগেই। এবং হিউম্যান রাইটস ওয়াচ এরকম একটি স্ট্রং বিবৃতি দেওয়ার পর তাকে আটক করা হলো। কেন, কারা করাচ্ছে এগুলো? এবার আসুন নাম্বার 3, হাইকোর্টের আপিল বিভাগ একটি আদেশ দিয়েছেন, পিলে চমকানোর মতো আদেশ। যখন শোন অ্যারেস্ট নিয়ে নানান ধরনের কথাবার্তা হচ্ছে, যখন কারাগারে যারা আটক রয়েছেন তাদের জামিন হওয়ার পরেও জামিন দেওয়া হচ্ছে না, 2 দিন 4 দিন 5 দিন 20 দিন বসিয়ে রাখা হচ্ছে উইদাউট এনি কেস, কোন ধরনের মামলা ছাড়া নতুন মামলা সাজিয়ে নাটক করা হবে, নতুন মামলা দেওয়া হবে এবং পরবর্তীতে মামলাগুলো দেওয়া হচ্ছে। এটি নিয়ে চারিদিকে যখন কথাবার্তা বলা হচ্ছে, মানবাধিকার কর্মী থেকে শুরু করে শীর্ষ আইনজীবীরা এটির প্রতিবাদ জানাচ্ছে, ঠিক সেই মুহূর্তে হাইকোর্ট একটি নির্দেশ দিয়েছিল মাত্র কয়েকদিন আগে যে নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কোনো ব্যক্তিকে শোন অ্যারেস্ট, গ্রেপ্তার বা অন্য কোনো ভাবে হয়রানি করা যাবে না, এবং এই সংক্রান্ত একটি রুলও জারি করেছিল হাইকোর্ট। হাইকোর্টের এমন একটি মানবিক এবং আইনগতভাবে খুবই স্ট্রং একটি নির্দেশের বিপরীতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ, প্রধান বিচারপতির নেতৃত্বে আপিল বিভাগ সেটা কি করলো? স্থগিত করলো। মানে এই যে স্থগিত করলো আপিল বিভাগ প্রধান বিচারপতির নেতৃত্বে, এই স্থগিত বিষয়টিকে কেউ কোনোভাবে কোনো প্রকার ন্যূনতম যুক্তি দিয়ে কোনো ভালো দিক উল্লেখ করতে পারবেন? নিশ্চয় না, বরং এতে আরো সবাই আটকে উঠেছে এমন একটি বিষয় স্থগিত করার ক্ষেত্রে। তাই শুরুতেই বলছিলাম, কাদের ইশারায় সবকিছু হচ্ছে, এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি যে প্রতিহিংসা রাজনীতি করতে চান না, তিনি একটা অন্যরকম বাংলাদেশ তৈরি করতে চান, তিনি বিচার ব্যবস্থাকে অনন্য মাত্রায় নিয়ে যেতে চান, মানবাধিকার ইস্যুতে কথা বলছেন, তার সামান্য অফিস যাতায়াতের পথে যাতে মানুষের ভোগান্তি না হয় সেই দিকেও খেয়াল রাখছেন। এত কথা বলার পর, এত কিছু করার পর, এই যে বিতর্কিত শুধু নয়, মানবাধিকার বিরোধী, মানুষের মৌলিক অধিকার বিরোধী একের পর এক যে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, সেটি কারা করছে? বিএনপি কি বুঝতে পারছে? এবং এর দায় দায়িত্ব তো অবশ্যই পেছন থেকে যেই করুক না কেন, সব দায় দায়িত্ব তো তারেক রহমানের কাঁধে পড়বে, বিএনপি সরকারের কাঁধে পড়বে। বিএনপি কি এটুকু বুঝতে পারছে না? বিএনপি কি বুঝে এগুলো করছে তারা সরাসরি, নাকি না বুঝে কেউ
কারোর দ্বারা প্রভাবিত হয়ে এই ধরনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নিচ্ছে অথবা সরকার নিচ্ছে, এতে করে যে জনক্ষোভের সৃষ্টি হবে সেটি কার বিরুদ্ধে যাবে? নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে। নিঃসন্দেহে এইটুকু বলতে পারি, তারেক রহমানকে সূক্ষ্ম চালে আটকে ফেলছে একটা দীর্ঘ গভীর কালো ছায়া। সেই ছায়াটিকে যদি বিএনপি চিনতে না পারে, খুব শীঘ্রই হয়তো বিএনপিকে অনেক বড় ধরনের মাসুল গুনতে হতে পারে, খেসারত দিতে হতে পারে। এটি আমার আশঙ্কা। বাদ বাকিটা আপনারা মিলিয়ে নিন। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করেছেন। বিধি মোতাবেক পদত্যাগ পত্র জমা দিয়ে তিনি বঙ্গভবন ছেড়ে দিয়েছেন বা দিবেন। আজকের এই ভিডিওটা আমি করছি সন্ধ্যার পর শুক্রবারে। যতটুকু আমি খবরে দেখেছি সেটা হলো গুলশানের একটি বাসাতে তিনি থাকবেন এবং এই সময়টিতে রাষ্ট্রীয় প্রটোকল অনুযায়ী তার যে অবসরকালীন ভাতা এবং তার যে ব্যক্তিগত স্টাফ পিএস এগুলো তিনি পাবেন। সরকারি সেবা পরিষেবা পাবেন একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। এটি হলো কথায় কথা। অন্যদিকে রাজপথে যারা শাহাবুদ্দিন চুপ্পু তার বিরোধী, তারা রীতিমতো তার বিচার চাচ্ছেন, তার মারাত্মক বিচার চাচ্ছেন। আর এই মুহূর্তে আসলে তার পক্ষে কারা এবং কি কারণে সেটা আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না। দেশের বাইরে থেকে যারা ইউটিউবিং করেন বা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা লিডারশিপ ফ্রি স্টাইলে অনেক কথা বলতে পারেন, তাদের তথ্য বা উপত্যের কোনো ঘাটতি দরকার হয় না। কিন্তু আমরা বাংলাদেশে যারা আছি তারা যে কোনো কথা বলার আগে এখানে আমাদেরকে 10বার চিন্তা করতে হচ্ছে যে সমসাময়িক পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপটে এই কথাগুলো যদি চ্যালেঞ্জের মুখোমুখি পড়ে তাহলে সেক্ষেত্রে আমি কতটা নিজেকে ডিফেন্ড করতে পারবো। 2 নম্বর হলো যে আমরা যারা বাংলাদেশে আছি, অর্থাৎ ইউটিউবে বা এই সোশ্যাল মিডিয়াতে বছরখানেক বড় জোর সেখানে আপনি অপতথ্য দিয়ে ভুল তথ্য দিয়ে মানুষজনকে মাতোয়ারা করতে পারবেন। এমনকি ওয়াজ নসিহত করেও আপনি নট মোর দেন 1 ইয়ার। আমাদের দেশে দেখবেন যে সমস্ত লোকজন ইউটিউবে ফেসবুকে খুব দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছেন, তারা 1 বছর 1.5 বছর 2 বছরের মাথায় কেউ নেই, নো ওয়ান। কারণ নাম বলে আমি ছোট করবো না, কিন্তু আপনি চিন্তা করেন যে আমি যখন এটা শুরু করি, এই ফেসবুকিংটা শুরু করি বা ইউটিউবিংটা শুরু করি, এটা বহু আগে, তখন খুব ওয়াজ চলতো এবং তখন রোজ টেলিভিশন নামে একটা টেলিভিশন, মানে আইপি টেলিভিশন, যারা আজহারির বক্তব্য বা অন্যান্য ইসলামী ওয়াজগুলো তারা সেখানে আপলোড দিত। তো একজনের কাছে আমি শুনলাম যে এই টেলিভিশনের এই চ্যানেলটি সেখানে প্রতি মাসে 50 লাখ টাকা ইনকাম করে। আপনি এখন দেখুন তো রোজ টিভি, রোজ টেলিভিশন বা রোজ টিভি এরকম কোনো আছে কিনা। এরপর দেখলাম যে অনেকগুলো মাছের ব্লগ করে, তার গ্রামে রান্নার ব্লগ করে। তারপর আর একটা মেয়ে আছে ফারজানাজ ড্রয়িং, খুব সিরিয়াসলি সে বাড়ি গাড়ি সিরিয়াসলি করে ফেলেছে। প্রতি মাসে তাদেরও 30 লাখ 40 লাখ টাকা ইনকাম হতো, নেই। এরপরে বিভিন্ন যারা আরো অপতথ্য ছড়ায়, ইল্লু বিল্লু পিল্লু যে সমস্ত লোকজন আছে, তারাও এই ভিউ ব্যবসা করে
দে আর্নড হিউজ মানি, বৈধভাবে অবৈধভাবে, এবং তাদের সেই প্ল্যাটফর্মকে ব্যবহার করে তারা দেখা গেল যে বড় শিল্প গ্রুপ, তারপরে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মানে রীতিমতো ডাকাতি। এরাও ঠিক নেই, 1 বছরের মাথায় মানে তারা একেবারে আউট। এখন এইগুলো যারা আছে তাদের অবস্থা এতটা খারাপ যে এরা যদি, বাংলাদেশ তো প্রশ্নই আসে না, বিদেশের মাটিতে কোনো শহরে গেলে সেখানে ডাইরেক্ট চর, থাপ্পড়, কিল, ঘুষি, লাথি, জুতো এইগুলো খাওয়া ছাড়া তাদের কোনো অবস্থাতেই কোনো সেফ এক্সিট নেই। মানে পুরো সমাজ, রাষ্ট্র তাদেরকে অপাঙ্ক্তেয় করে ফেলেছে। এর গেল একটা, অর্থাৎ যারা মানে এই সোশ্যাল প্ল্যাটফর্মকে ব্যবহার করে যারা ঘুষ খেয়েছে, দুর্নীতি করেছে, অনিয়ম করেছে, তারপরে শেষে মানুষের কাছে টাকা নিয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, এই লোকগুলো মানে এরা সবাই বিদেশে বসে কন্টেন্ট ক্রিয়েট করেছে, অনেকটা ইন্টারনেট জালিয়াতির মতো। তারা কিন্তু কেউ সাস্টেন করতে পারেনি, এবং এখন অনেকে মানে আপনি রিসেন্টলি দেখেছেন একজন কন্টেন্ট ক্রিয়েটার, তিনি ভীষণভাবে ইটালিতে লাঞ্ছিত হয়েছেন। এটা অনেকের মনে ভয় ধরিয়ে দিয়েছে বিদেশের মাটিতে যারা থাকেন। অন্যদিকে যারা দেখেন যে খুব সস্তা জনপ্রিয়তা, খুব অল্প 1 বছর 1.5 বছরের মধ্যে মানুষকে উত্তেজিত করেছে, গালাগালি করে, উল্টা উল্টা কথাবার্তা বলে, তারাও এখন একেবারে ইউটিউবও দেখা গেল যে আমার একটা কন্টেন্ট, আমি যদি 1 লাখ লোক আমার কন্টেন্ট দেখে, আমি 1.5 লাখ, মানে 1 লাখ লোক আমার যদি কন্টেন্ট দেখে, আমি ধরুন পাই $150 1 লাখ ভিউতে। হয়রাজ দেখা গেল যে এইরকম লোক, তারা যদি 1 লাখ ভিউ হয় তাহলে হয়তো $10 $15 তারা পায়। অর্থাৎ ইউটিউবের যে গ্রেডিংয়ে, সেই গ্রেডিংয়ে কিন্তু তারা অনেক অনেক, বা যাকে বলা হয় লো প্রোফাইলে আছে। আর অন্যদিকে দর্শকরা তো ধীরে ধীরে কমে যাচ্ছে। তো এই কারণে হয় কি যে বাংলাদেশে বসে আমাদেরকে যে কোনো একটা কথা বলার আগে 10 বার চিন্তা করতে হচ্ছে যে আমরা এই দেশে আছি, এই দেশে থাকবো, এবং প্রতিটা মুহূর্তে আমাদের সঙ্গে রাস্তায় হাজার হাজার মানুষের দেখা হচ্ছে, এবং তারা রেসপন্ড করছে প্রতিটা মুহূর্তে, ভাই আপনি এটা বললেন কেন, বা এটা ঠিক হয়নি, বা আপনার এই কথাটা ঠিক হয়েছে। তো সেই দিক থেকে আসলে এই যে রাষ্ট্রপতির যে সেফ এক্সিট বা রাষ্ট্রপতির পদত্যাগ, এই বিষয়গুলো নিয়ে আমি বা আমার মতো যারা আছেন তার ইচ্ছেগুলি আমরা বলতে পারি না, কোনো অবস্থা আমরা বলতে পারি না, যেভাবে বিদেশে বসে বা বাংলাদেশে বসে অনেকে দায়িত্বহীন কথাবার্তা বলেন। আমরা যে কথাগুলো বলতে পারি বা আমি নিজে ব্যক্তিগতভাবে বলি, সেটা হলো এটা হতে পারে বা নাও হতে পারে। এখন জনাব শাহাবুদ্দিন চুপ্পু তিনি পদত্যাগ করেছেন, এর আগে আব্দুল হামিদ সাহেব পদত্যাগ করেছেন, বা তার মানে আওয়ামী লীগের রাষ্ট্রপতি রূপে তার অবসর স্বাভাবিক গতিতেই তার অবসর হয়েছে। এখন সেই অবসরের পর তার যে রাজনৈতিক সমস্যা, এটা সীমিত। তার নির্বাচনী এলাকাতে তার সমস্যা, তার প্রতিদ্বন্দ্বিতার সমস্যা, কিন্তু চুপ্পু সাহেবের বিষয়টা একেবারে ইন্টারন্যাশনাল। মানে বাংলাদেশের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল, আবার চুপ্পু সাহেবের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল। যেমন ধরুন, তার সঙ্গে আওয়ামী লীগের একটা সম্পর্ক, এবং তিনি যখন গদিতে বসে আছেন ঠিক সেই সময়টাতে শেখ হাসিনা পলায়ন করলেন। এই জন্য তার যে প্রথম ট্যাগ, তিনি শেখ হাসিনার দোসর। 2 নম্বর হলো আওয়ামী লীগের কোনো লোক কিন্তু তাকে ওন করছে না। এ কারণ হলো যে প্রক্রিয়াতে, যে অবস্থাতে তাকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছিল, নিয়োগ দেওয়া হয়েছিল, এক্ষেত্রে শুধুমাত্র শেখ হাসিনা বলতে পারবেন তিনি কেন তাকে দিয়েছিলেন, কি কারণে দিয়েছিলেন। বাকি
আওয়ামী লীগের সব শীর্ষ নেতৃবৃন্দ, মানে তিনি ছিলেন, জনাব চুপ্পু ছিলেন তাদের চক্ষুশূল। ফলে এই যে তার যে বিপদের সময়, এখন সিঙ্গেল একজন আওয়ামী লীগ লোককে পাবেন না তার পাশে দাঁড়াতে, দেশে এবং দেশের বাইরে। এটা হলো তার একটা প্রথম প্রবলেম, যে তার কোনো ওনারশিপ নেই। দ্বিতীয়ত হলো যে এই গত 2 বছরে he tried his level best to comply with everybody. তিনি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কমপ্লাই করার চেষ্টা করেছেন। তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে কমপ্লাই করেছেন। তারেক রহমান সাহেবের সঙ্গে তিনি কমপ্লাই করার চেষ্টা করেছেন, কিন্তু কেউ তাকে ওন করেনি। কেউ তার সম্মানজনক যে বিদায়টি, সেই সম্মানজনক বিদায়টি নিশ্চিত করেনি। যেমন এটা তো তিনি মনে প্রাণে ধরে নিয়েছিলেন যে এই বিএনপি সরকার ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তিনি চলে যাবেন, বা তাকে বললেই তিনি চলে যাবেন। কিন্তু বিএনপি কৌশলগত কারণে তাকে রেখে দিয়েছে। কিন্তু যখন বিএনপির সন্দেহ হয়েছে, কিংবা বিএনপিতে তার প্রয়োজন ফুরিয়ে গেছে, বা যে কোনো কারণে বিএনপি তাকে নিরাপদ মনে করছে না, সঙ্গে সঙ্গে এত দ্রুততার সঙ্গে তাকে বাদ দিয়ে দেওয়া হলো যে তিনি একটি যে চোখ মুদবেন বা একটা ট্রু শব্দ করবেন, সেই সুযোগটা পর্যন্ত তার হলো না। আচ্ছা, এখন তিনি অফিস হারিয়েছেন, পদ হারিয়েছেন, ক্ষমতা হারিয়েছেন, রাষ্ট্রীয় প্রোটোকল হারিয়েছেন। এখন তার অবস্থা কি হবে? তিনি কি সেফ এক্সিট পাবেন, অর্থাৎ বাংলাদেশ থেকে বিদেশে তিনি চলে যেতে পারবেন? তারেক রহমান সাহেব বা বিএনপি সরকারকে তাকে সেই সুযোগটা দিবে, নাকি বাংলাদেশে একজন রাষ্ট্রপতি যেভাবে হুসেইন মোহাম্মদ এরশাদকে বিএনপি বিচার করেছিল? বিএনপি কিন্তু মানে একটা দারুণ মানে ইতিহাস আছে। মানে বিএনপি সবসময় এটাতে রাষ্ট্রপতিদেরকে বিচার করার নিদারুণ তার ইতিহাস আছে। যেমন জিয়া রহমান সাহেব ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তিনি খন্দকার মোশতাককে তিনি বিচার করেছিলেন। তারপরে বেগম জিয়া ক্ষমতা আসার পর এরশাদ সাহেবকে বিচার করেছিলেন। তো এই যে দুজন রাষ্ট্রপতি, এবং তাদের এরপরে তাদের নিজস্ব রাষ্ট্রপতি বি চৌধুরীর জীবনকে তারা একেবারে হারামে খারাম করে দিয়েছিলেন। তো এই যে তাদের নিজেদের যারা লোকজন রয়েছেন, তারপরে ইয়াজউদ্দিন সাহেবের জামানাতে যখন 111 হয়ে গেল, তারা ইয়াজউদ্দিন সাহেবকেও আর কখনো ওন করেননি। তো সেদিক থেকে এরশাদ সাহেবের বিচার করা, খন্দকার মোশতাককে বিচার করা, বি চৌধুরীকে বিচার করা, এই জিনিসগুলো অর্থাৎ সরাসরি তারা ছোটখাটো কোনো রুই কাতলা ধরেননি, একেবারে ডাইরেক্ট নীল তিমি। অর্থাৎ বাংলাদেশের প্রেক্ষাপটে রাষ্ট্রপতিদেরকে জেলে নেওয়া, জেলের মধ্যে সেখানে পায়খানা পেশাব যেন ঠিক মতো করতে না পারে, এই জন্য সেখানে সিসি ক্যামেরা বসিয়ে দেওয়া। এরপরে রাষ্ট্রপতি তার 70-80 বছর বয়সে সে যেন রেল লাইন দিয়ে জোরে জোরে দৌড়াতে পারে। তারপরে শেষে রাষ্ট্রপতি বাসায় বসে আছে, তার ঘরের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া যেতে পারে। তারপরে কার্পেটে আগুন ধরিয়ে দেয়া গেল, এবং হাফ প্যান্ট পরে রাষ্ট্রপতি সে সাংবাদিকদেরকে ডাকছে। এই বিশুদ্ধের এই ঘটনাগুলো আমরা বাড়িধারা বাসায় দেখেছি, এই ঘটনাগুলো। তো সেক্ষেত্রে জনাব চুপ্পু সাহেবের বিরুদ্ধে যদি বিএনপি অ্যাকশন নেয়, তাকে যদি অ্যারেস্ট করে, তাকে যদি বিচার করে, এটা আশ্চর্য হওয়ার কিছু নাই। এর কারণ হলো এই কাজগুলো তারা ইতিপূর্বে করেছেন। তো সেই দিক থেকে চুপ্পু সাহেবের বিরুদ্ধে তার তো শত্রুর অভাব নাই। তার প্রথম শত্রু হলো জামাত এবং এনসিপি, এবং এটার অর্থনৈতিক কারণ আছে, সামাজিক কারণ আছে। প্রথম কারণটা হলো যে
জামাতের সাথে এস আলমের একটা দাকুমা সম্পর্ক, আর তিনি এস আলমের অত্যন্ত ঘনিষ্ঠজন ব্যক্তি ছিলেন, এটা সবাই বলা বলি করেন। আর এস আলম এখানে মানে বিএনপি সরকারের অনেকের উপর প্রভাব বিস্তার করে, এটা জামাতের মানে একেবারে চক্ষুশূল। জনাব চুপু ইসলামী ব্যাংকের দায়িত্ব পালন করেছেন, কাজে ওই সময়টাতে তার ভুল ভ্রান্তি হতে পারে, তার কোনো কাজে ত্রুটি থাকতে পারে। এই জন্য জামাত সবসময়ই এই ইসলামী ব্যাংক এবং এস আলম রিলেশনের কারণে জনাব চুপ্পুকে রীতিমতো দৌড়ের উপর রাখবে। আর এই যে তাকে ওন করা বা তাকে প্রোটেক্ট করতে গিয়ে যে ঝামেলাটা বিএনপির হবে, সেই ঝামেলা নেওয়ার মতো অবস্থা এখন বিএনপির নাই। ফলে তাকে যদি আইনের হাতে তুলে দেওয়া হয়, বিচারের হাতে তুলে দেওয়া হয়, এবং তার বিনিময়ে যদি আপাত দৃষ্টিতে জামাতের বা এনসিপির যে মুখ এগুলো বন্ধ করা যায়, তাহলে বিএনপি যে কাজ করবে না সেই কথা কিন্তু বলা যাচ্ছে না। ফলে কি হলো, এই জুলাই মাসে যারা শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় এবং অনেকটা নাটকীয় ভাবে, অনেকটা অ্যাডভান্সারাস ওয়েতে যেভাবে তিনি ক্ষমতা হারালেন, যেভাবে তিনি পদ পদবি হারালেন, ফলে তার যে পরবর্তী কোর্স অফ অ্যাকশন, সেই কোর্স অফ অ্যাকশনে সেফ এক্সিটের বিষয়টি 1%ও আশা করা যায় না। আর তিনি আব্দুল হামিদের মতো অন্যান্য লোকের মতো নিরাপদে থাকবেন তাও বলা যাচ্ছে না। আবার তার বিরুদ্ধে যদি আইনি ব্যবস্থা হয়, তাহলে আইনি ব্যবস্থা হলেও বাংলাদেশের রাজনীতিতে তোলপাড় করা ঘটনা ঘটে যাবে। এর কারণ হলো তিনি যেই মুহূর্তে আইনের জিম্মায় চলে যাবেন, হি উইল বি ওয়েল প্রোটেক্টেড, এবং সেখানে বসে তার যে কোর্টেই বিচার হোক না কেন, তিনি যে ইস্যুগুলো তৈরি করেছেন গত 2 বছরে, তার কাছে যে ডকুমেন্টগুলো আছে, এবং এখানে যে সাংবিধানিক শূন্যতা থেকে শুরু করে শেখ হাসিনার পদত্যাগপত্র, ইউনূস সাহেবের যাকে বলা হয় ক্ষমতা গ্রহণ, তারপরে তারেক রহমান সাহেবের দেশে আসা, ইলেকশন হওয়া, এই সময়টিতে সেনাপ্রধানের সাথে তার সম্পর্ক, ক্যান্টনমেন্টের সাথে তার সম্পর্ক, 3 বাহিনীর সাথে তার সম্পর্ক, সব মিলিয়ে মানে নানা রকম যাকে বলা হয় অশনি সংকেতের যে তালা চাবি, সেই তালা চাবি এই জনাব শাহাবুদ্দিন চুপ্পু সাহেবের কাছে আছে। ফলে রাগ দেখাতে পারেন, ক্রোধ দেখাতে পারেন, কিন্তু সেগুলো বাস্তবায়ন করতে গেলে তার যে অব্যবহিত পরিণতি কি হবে, এটা নিঃসন্দেহে বিএনপি যারা কর্তা ব্যক্তি আছেন তারা খুব ভালো করে বোঝেন। তবু রাজনীতিতে শেষ বলে কথা নাই, এখানে অনেক কিছু জানার সত্ত্বেও অনেক ঘটনা ঘটে। নিয়তি এমন একটা জিনিস যেটা দেবতারাও কখনো নিয়ন্ত্রণ করতে পারে না। যেই গ্রিক পৌরাণিক কাহিনী কিংবা ভারতীয় কাহিনী, মানে যতগুলো আপনার পুরাণের কাহিনী রয়েছে, সেখানে দেখা গেছে যে অনেক বিষয় দেবতারা অনেক কিছু চেয়েছেন, দেবীরা অনেক কিছু চেয়েছে, কিন্তু এই পৃথিবীতে সেভাবে সব ঘটনা ঘটেনি। এই পৃথিবীর একটা নিয়তি আছে, এবং সেই নিয়তি অনুযায়ী এখন অনেক কিছু ঘটছে, এবং আগামীতেও এই ঘটনাগুলো ঘটতে থাকবে। মহান আল্লাহ আমাদের সবাইকে হিদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।